গল্পটির সব চরিত্র কাল্পনিক, বাস্তব বলতে কিছু নেই। সেন্ট এয়ার ধ্যানমগ্ন হয়ে বসে আছে কয়েকদিন ধরে। তার শক্তির দ্বারা জানতে পেরেছে যে টাইমলুপ ইকুয়েশন কেন হয়েছে। সে যখন প্যারাডক্স পাওয়ার নিজের ভিতর ধারণ করে তখন আলাদা একটি টাইমলাইন ক্রিয়েট হয়, যেখানে এরির কোনো অস্তিত্ব সময়ের মধ্যে বাধা ছিল না। তবে প্যারাডক্স সিংহাসনে বসার কারণে সে সম্পূর্ণ টাইমলাইন মাস্টার হিসেবে ঘোষিত হয়ে যায়, যার ফলে সে কখনো নিজের সিংহাসন ছেড়ে অন্য স্থানে অবস্থান করতে পারবে না। কিন্তু নিজের দায়িত্ব পালন করতে প্যারাডক্স সত্তাকে তার আসনে বসিয়ে দিয়ে এরি নিজের দায়িত্ব পালন করতে চলে যায়, যার ফলে শুরু হয় টাইমলুপ ইকুয়েশন। এরির শরীরের সাথে প্যারাডক্স সংযুক্ত থাকায় আলাদা টাইমলাইন চলতে শুরু করে, যার ফলে এরির শক্তি ভিন্ন ভিন্ন সত্তার রূপে আলাদা হয়েছে আলাদা টাইমলাইনে চলে যায়। এখন এটা সমাধান করতে হলে শয়তানের বাইবেল প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে সকল এরিকে নিজের মস্তিষ্ক একত্র করে তা খোঁজা। এয়ার তার ধ্যান অবস্থায় সকল এরির সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ স্থাপন করলো। আরল্য এরি, তোমরা এখন যেখানে অবস্থান করছো একটা নির্জন অবস্থান খুঁজে আমার সাথে সংযুক্ত হও। আমি টাইমলুপ ইকুয়েশন সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। প্যারাডক্স যেভাবে বলল সেটা সেভাবে আমরা করতে পারবো না। তোমাদের সবার শক্তি প্রয়োজন আমাদের দ্রুত এই সমস্যা শেষ করতে হবে। অন্ধকার শক্তি তার শরীর পেয়ে গেছে, এখন সে হামলার জন্য প্রস্তুত হচ্ছে। আমাদেরও নিজের শক্তি দ্রুত একত্র করতে হবে, না হয় সৃষ্টি তার পদতলে ছেয়ে যাবে। সকল গেট কিপারকে বলবে তারা যেন তোমাদের রক্ষা করে। আমার সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে অন্ধকার শক্তি আরো তীব্র আকার ধারণ করবে, তোমাদের মধ্যে আক্রমণ করার চেষ্টা করবে। যদি তোমাদের মধ্যে কেউ মারা যাও তাহলে অন্ধকারকে আমরা হারাতে পারবো না। সময় খুব কম, যা করার দ্রুত করো, আমার সাথে সংযুক্ত হও। সকল সেন্ট এয়ারের কথা শুনে একটু ঘাবড়িয়ে গেল, কিন্তু তাদের সাথীকে বুঝতে দিন না। অ্যাথেন্স নগরে পোসাইডন ও হেরাসের শক্তি ধারণকারী এরির মধ্যে আচরণ পরিবর্তন হয়ে গেল। সে একটু বেশি চিন্তিত হয়ে গেছে। তাকে দ্রুত সেন্ট এয়ার সাথে সংযোগ স্থাপন করতে হবে। এরই মধ্যে এথিনা ও আফ্রোদিতি উপস্থিত হলো। এথিনা এসে এরিকে প্রশ্ন করে বসল। এথিনা বলল, তুমি আমার সাথে এমন করছো কেন? আমার ভুল হলে বলো, আমি শুধরিয়ে নেব, তবে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবে না। আফ্রোদিতি বলল, কি হলো? আমি এসে জলের ঝগড়া দেখছি। আমি মনে করেছি একটু তিনজনে মিলে ভালোবাসার সাঁতার কাটবো, এখন দেখি এখানে অন্য কিছু চলছে। এখন আপনি বলুন এথিনা কি করেছে? আমি কিন্তু আপনাকে ছাড়া শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। এলি জনের দিকে তাকিয়ে মুচকি হেসে হাত বাড়িয়ে দিতেই জনের জড়িয়ে ধরল। কিন্তু এরি তাদের জড়িয়ে ধরে চিন্তা করছে, সে যদি এই টাইম রিচুয়ালে মারা যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমাকে দ্রুত সেন্ট এয়ার সাথে যুক্ত হতে হবে। অন্য এরিরা মনে হয় যুক্ত হয়ে গেছে। এরি বলল, আমি রাগ বা অভিমান কিছু করিনি, আমি একটু চিন্তায় ছিলাম। সকালে আমি এক কথা জানতে পেরে একটু চিন্তায় পরে তোমার সাথে এমন ব্যবহার করেছি। এখন সে কথা বাদ, আমাকে এখন নতুন একটি কাজ করতে হবে, যার জন্য তোমরা দুজন আমাকে রক্ষা করতে হবে। যদি আমাকে রক্ষা করতে তোমরা ব্যর্থ হও তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আফ্রোদিতি বলল, কি বলছেন? আপনি যেই কাজ করেন না কেন, আপনাকে রক্ষা করতে যদি আমার জীবন চলে যায় তাতেও আমি পিছপা হব না। আপনার কি মনে হয় আমরা আপনাকে ভালোবাসি না? এথিনা বলল, তুমি যদি এমন করে আর কোনো দিন কথা বলো মনে রেখো আমি আজ তোমাকে কিছু বলছি না খুব ভালোবাসি বলে, কিন্তু অন্যদিন যদি আর শুনতে পাই এমন কথা তোমার মুখের অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। এলি ভালো করে বুঝে গেছে তার ক্রেসি ভীষণ রেগে গেছে তার কথায়, কিন্তু তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে যেন আমি পালিয়ে যেতে না পারি। এলি বলল, তোমরা আমাকে ভালোবাসো তেমনি আমিও তোমাদের ভালোবাসি, তবে আমার কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে যা এখন পালন করতে হবে, যার মধ্যে তোমরা দুজন আমার গেট কিপার হওয়ায় আমাকে রক্ষা করতে হবে। অন্ধকার শক্তি তার শরীর পেয়ে গেছে, এখন সে যে কোনো সময় হামলা করতে পারে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি তাকে হারানো, কিন্তু সেই উপায় কাজে লাগাতে হলে আমাকে নিজের শক্তি একত্রিত করতে হবে, যার জন্য আমাকে চিরনিদ্রা যোগ করতে হবে। সে অবস্থায় আমাকে কেউ হামলা করলে কিছু করতে পারবো না, তাই আমাকে সেই অবস্থায় তোমরা দুজন রক্ষা করবে। এথিনা বলল, তুমি চিন্তা করো না, আমরা যেমন তোমার স্ত্রী তেমনি তোমাকে রক্ষা করতে রুদ্রমূর্তিও ধারণ করতে পারি। আফ্রোদিতি বলল, কিভাবে এবং কোথায় আপনি চিরনিদ্রা যোগ করবেন? এই প্রাসাদের গোপন কক্ষ খুবই নিরাপদ ও শান্ত। চিরনিদ্রা যোগ করতে খুব শান্ত পরিবেশ প্রয়োজন যেখানে কোনো শোরগোল নেই। এরি আর কিছু না বলে একসাথে তিনজনকে নিয়ে প্রাসাদের গোপন কক্ষে পৌঁছে গেল। এরি তাদের জড়িয়ে অবস্থা হতে নিজেকে ছাড়িয়ে কিছুটা সামনে গেল এবং মাটিতে হাত রেখে একটি মন্ত্র পড়ল। মন্ত্র পড়ার সাথে সাথে সম্পূর্ণ কক্ষ রেড রশ্মিতে ভরে গেল।
এরি যেখানে হাত রেখেছে সেখানে একটি গোল প্যান্টাগ্রাম তৈরি হলো। সে তাতে প্রবেশ করলো এবং আফ্রোদিতি ও এথিনাকে বলতে শুরু করলো। এরি বলল, আমি এই প্যান্টাগ্রামের ভিতরে চিরনিদ্রা যোগ শুরু করব। আর চারদিকে আমি সুরক্ষা কবচ দিয়ে দিয়েছি। তোমাদের পায়ের নিচে কালো প্যান্টাগ্রাম তৈরি হয়েছে। তোমরা এই টাইম রিচুয়াল এর গার্ডিয়ান। এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটা তোমরা দেখবে। আমি আবারও বলছি, এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে। যদি ভুলেও কেউ প্রবেশ করে আমাকে স্পর্শ করে, তাহলে আমি চিরদিনের জন্য এই টাইম রিচুয়ালে ফেসে যাব আর বের হতে পারবো না। এথিনা বলল, আমরা দুজন সেদিকে খেয়াল রাখবো। এখন তুমি তোমার রিচুয়াল শুরু করতে পারো। এরি তাদের কথা শুনে রেড প্যান্টাগ্রামের ভিতর বসে পড়ল আর চোখবন্ধ করে পা বাজ করে নিল সেন্টের মতো করে। অন্যদিকে একে একে সকল এরি নিজের রিচুয়াল শুরু করে দিয়েছে। সেন্টে আরকে গার্ড করছে গেট কিপার নেচারেনা। এরির গ্রাফিনিক্স পাওয়ারের সত্তা রিচুয়াল শুরু করেছে গভীর জঙ্গলে আর তাকে গার্ড করছে গেট কিপার পাওয়ার সরসারোহী। এরির সোল পাওয়ারের সত্তাকে গার্ড করছে সোল গেট কিপার স্বামীরা। এরির মেরিডিয়ান পাওয়ার সত্তাকে গার্ড করছে স্ট্রেন্থ গেট কিপার আরশি। আর এরির প্যারাডক্স পাওয়ার সত্তাকে গার্ড করছে সম্পূর্ণ প্যারাডক্স টাইমার। এরির 6টি শক্তির সত্তা ভিন্ন ভিন্ন টাইমলাইন হতে একে অপরের সাথে সংযোগ হওয়ার চেষ্টা করছে সেন্টেয়ারের সাথে। কিছুক্ষণের ভিতরে 6 জন এরি ভিন্ন অবস্থানে নিজেকে আবিষ্কার করল, যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু তাদের শরীরে আলোর দ্বারা বোঝা যাচ্ছে তারা গোল হয়ে বসে রয়েছে একে অপরের সামনে। তারা চোখ খুলে তাকালো, কিন্তু তাদের গার্ড এখনো জানে না সেই প্যান্টাগ্রাম হতে সকল এরি ভিন্ন এক জায়গায় চলে এসেছে। তারা চোখ খুলে একে অপরের হাত শক্ত করে ধরে ফেলল। সেন্টেয়ার বলল, আমাদের শরীর একত্র করতে হবে, না হয় শয়তানের বাইবেল যে এখানে আছে আমরা খুঁজে বের করতে পারবো না। আমরা এখন ডার্ক ডাইমেনশনে চলে এসেছি। অন্ধকারের কিংয়ের কাছে এখানে আলোর শক্তি প্রবেশ করেছে, তার সংবাদ পৌঁছে গেছে। আর দেরি করা চলবে না, খুব দ্রুত আমরা একত্র হওয়ার পর বইটি খুঁজে বের করে এখান হতে গ্রেট প্যারাডক্সে পৌঁছে যেতে হবে। সেন্টেয়ার সবার সম্মতি পেয়ে চোখ বন্ধ করে মাল্টিক্লোনার কনজিউম বডি স্পেল করে। তাদের মধ্যস্থানে 6টি আলোর বল তৈরি হয়ে 6 জনের ভিতর প্রবেশ করে ফেলল। তখন তাদের হাত অন্য হাতের ভিতরে প্রবেশ করতে শুরু করলো। ধীরে ধীরে 6টি শরীর একে অপরের সাথে মিশে যেতে লাগলো। পরিশেষে সম্পূর্ণ 6টি শরীর একটি শরীরে পরিণত হলো। এরই চোখ খুলে দেখলো তার শরীরে সাদা লম্পট চলে এসেছে। চুলগুলো সাদা, যেন লাইটিং চমকাচ্ছে আর বাতাসে উঠছে। চোখগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। আমি ভাসমান হয়ে আকাশে উঠে গেলাম। চোখ মেরে চারিদিকে তাকাতে অন্ধকার মুছে আলোকে পড়তে শুরু করলো। অন্যদিকে অন্ধকারের সেনারা খবর পেয়ে গেছে আলোর শক্তি তাদের রাজ্যে প্রবেশ করেছে। তাদের কিং গড অব ফেয়ার অনেক রেগে গেছে, কিন্তু সে ভাবতে পারেনি এত কম সময়ে কোনো আলোর সেনা তার রাজ্যে প্রবেশ করতে পারে। সে সকল সেনাদের প্রস্তুত করতে বলল এবং আজকেই যুদ্ধ হবে বলে ঘোষণা করে দিল। আগে যে এই রাজ্য প্রবেশ করেছে তাকে শেষ করতে শয়তানের অতীত সত্তাকে আদেশ দিল। অন্যদিকে এরি তার চোখ দিয়ে যেদিকে তাকাচ্ছে সেখানে অন্ধকার কেটে আলোকে ভরে যাচ্ছে। সে আরো উপরে উঠে শয়তানের বাইবেল খুঁজতে লাগলো, কারণ সেখানে লেখা রয়েছে শয়তানের আসল শক্তি কি এবং কি করে তাকে শেষ করা যাবে। এরি লক্ষ্য করলো একজনের পিছনে অনেক সেনা আসছে তাকে দেখে, কিন্তু সে সেদিকে লক্ষ্য না করে সামনে দ্রুত চলতে থাকে। এতে করে সে যে জায়গা দিয়ে যাচ্ছে সে জায়গা অন্ধকার মুছে আলোতে পরিণত হচ্ছে। এরই সামনে এক বিশাল স্তম্ভ লক্ষ্য করলো। স্তম্ভের অনেক উপরে ভাসমান অবস্থায় এক কালো বইকে দেখা যাচ্ছে। এরই স্পষ্ট ওই বইয়ের দিকে তাকাতে সেখানে আলো পড়ে তা জ্বলতে শুরু করলো, কিন্তু তা পুড়ে যাচ্ছে না। সে যত বইয়ের দিকে তাকাচ্ছে তত বেশি বইটা জ্বলতে থাকে, কিন্তু বইটা কেন জ্বলছে এরই তা বুঝতে পারছে না। অন্যদিকে ফেয়ার গডের সারা শরীরে যেন আগুন জ্বলছে। সে বুঝে গেছে তার ভিতরে থাকা অন্ধকার শক্তির উপর কোনো আলোর শক্তির চোখ পড়েছে। সে কোনো সাধারণ আলো শক্তি নয়, শয়তানের বাইবেল। যদি সে আলোর সেনা নিয়ে যায় তাহলে অন্ধকার শক্তিকে শেষ করার উপায় খুঁজে পেয়ে যাবে। আর শয়তানের বাইবেল বইটি এখান থেকে চলে গেছে ডার্ক ডাইমেনশন, তার স্থিতিশীলতা হারাবে। অন্ধকারের সেনারা তারা তাদের নিয়ম ভোগ করতে শুরু করবে। আহা, ফেয়ার ভবিষ্যৎ সত্তাকে উদ্দেশ্য করে বলল, আমার সারা শরীর জ্বলছে। দ্রুত ওই আলোর সেনাকে শেষ না করলে আমি যন্ত্রণা ভোগ করব। অবশ্যই ওই সেনা এরই কোনো বিশেষ সেনা হবে। তুমি যাও, এখন তাকে শেষ করে দাও। ভবিষ্যৎ সত্তা মাথা নিচু করে সম্মান জানিয়ে চলে গেল আলোর উৎসের কাছে। সেখানে গিয়ে দেখতে পেল স্বয়ং আলোর উৎস এরই উপস্থিত এবং সে শয়তানের বাইবেল নিতে দ্রুত গতিতে মিনারের উপরের দিকে উড়ে যাচ্ছে। ভবিষ্যৎ সত্তা বলল, অতীত আর দেরি করা ঠিক হবে না। এই এরই যে আলোর উৎস, সে যদি শয়তানের বাইবেল নিতে পারে তাহলে আমাদের শেষ করার উপায় খুঁজে পেয়ে যাবে। তাকে দ্রুত থামাতে হবে। অতীত সত্তা সম্মতি দিয়ে সব সেনাকে আদেশ দিল এরিকে হামলা করার জন্য।
এরি যে জায়গায় অবস্থান করছে তার অনেক জায়গা আলোকে ভরে গেছে, তাই সেনাদের ছোড়া বিষাক্ত ডার্ক বল তার কাছে আসার আগেই আলোর সংস্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দৃশ্য অতীত ও ভবিষ্যৎ সত্তা দেখে সেনাদের অস্ত্র দিয়ে হামলা করতে বলে, আর অতীত সত্তা মেগা ডার্ক স্পেল করে একের পর এক ডার্ক বল ছুড়ে মারে। ডার্ক বলকে এড়িয়ে এরি মিনারের উপরে উঠতে থাকে, কিন্তু একটি ডার্ক বলের আঘাতে মিনারের গায়ে গিয়ে পড়ে। এরি অনেকটা আঘাত পায়, তার ডান হাতে আঘাত লেগেছে যেখানের কিছুটা জায়গা কালো ধোয়া দেখা যাচ্ছে। সম্পূর্ণ সাদা শরীরে কালো শক্তির আঘাত স্পষ্ট দেখা যাচ্ছে। অতীত সত্তা তার আঘাতে সফল করে মুখে মুচকি হাসি ফুটে উঠল। এরি আঘাতটা হিল হয়ে গেল খুব দ্রুত। সে মুখে মুচকি হাসি এনে সেনা ও জন ব্যক্তির দিকে তাকালো, যাদের চেহারা দেখতে একই রকম। এরি তাদের থেকে যে পাওয়ার ফিল করছে তা খুবই ডার্ক, যা একমাত্র শয়তানেরই থাকতে পারে। তাদের একই চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা কোনো ক্লোন, কিন্তু তাদের শক্তির পার্থক্য রয়েছে কিছুটা আর পোশাকেও। সে ভালো করে ডিভাইন আইস অ্যাক্টিভেট হওয়ার আদেশ দিতেই তার চোখ সম্পূর্ণ নীল হয়ে গেল। আর চোখ হতে হোয়াইট রশ্মি বের হচ্ছে না, কিন্তু নীল রশ্মি চোখ দিয়ে এরি দেখতে পেল তারা দুজন ভিন্ন টাইমলাইন হতে। একজন অতীত হতে ও একজন ভবিষ্যৎ হতে এসেছে। এরির সেন্ট পাওয়ার একত্র হওয়ায় তার ইনফো স্কিলের মাধ্যমে এই দু ব্যক্তির সব তথ্য চলে এসেছে। এরির মুখে বিকট ধরনের হাসি ফুটে উঠল একটি তথ্য দেখতে পেরে, যা শয়তানকে মারতে আরো সহজ করে দিয়েছে। এরি জোরে জোরে হাসতে থাকে। অতীত সত্তা বলল, এই তুই হাসছিস কেন? তোকে আঘাত করার পর এমন কি ঘটেছে যে তুই হাসছিস? এরি বলল, তোরা দুজন এখানে এসে অনেক বড় ভুল করেছিস। তোদের লর্ড ফেয়ার গড অনেক বছর বেঁচেছে, কিন্তু সে একটি ভুল করে বসেছে, আর এই ভুলের মাসুল সে শীঘ্রই পাবে। ভবিষ্যৎ সত্তা বলল, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে এখানে আমরা দুজন শেষ করে দিব। তোকে শেষ করতে আমাদের লর্ডের প্রয়োজন নেই। এই কথা বলে অতীত ও ভবিষ্যৎ সত্তা মেগা ব্ল্যাক থান্ডার স্পেল করে লাইটিং বর্ষাতে লাগলো আমার উপরে। সেনারা বিভিন্ন বিষাক্ত অ্যান্টি ম্যাজিক মেটাল অস্ত্র আমার দিকে ছুঁড়ে মারল। এরই বুঝে গেছে আর বাচ্চাদের মতো লড়াই করার দিন শেষ। এখন তাকে একজন দ্য ফিউচার সুপ্রিম আল্টিমেট মাস্টারের মতো লড়াইয়ের দিন। সে চোখ বন্ধ করে আবার খুলতেই সম্পূর্ণ চোখ হোয়াইট হয়ে গেল। তার চোখের আলো ফলে তাদের আঘাতের প্রভাব কিছুটা কমে গেলেও তীব্র গতিতে তার দিকে আসতে লাগলো। এরি কালো আকাশের দিকে হাত বাড়িয়ে সুপ্রিম লাইটিং রাশ স্পেল করে একের পর এক বল ছুঁড়ে মারল তাদের আঘাতের দিকে। এরির ছোড়া লাইটিং আঘাত তাদের প্রত্যেক আঘাতকে ধ্বংস করে দিচ্ছে একের পর এক, কিন্তু অ্যান্টি ম্যাজিক মেটাল অস্ত্র তার ছোড়া লাইটিংকে পার হয়ে তার দিকে আসতে লাগলো। এরি আর কিছু না ভেবে তার বিপরীতে অ্যান্টি ম্যাজিক সয়ার স্পেল করে ছুঁড়ে মারল, আর সকল অ্যান্টি ম্যাজিক মেটাল ধ্বংস হয়ে গেল। তাদের আঘাত করার কৌশল ভালো হলেও তার কাছে প্যারাডক্স পাওয়ার থাকায় নিশ্চিন্তে এক একটা আঘাতের যথাযথ উত্তর দিতে পারছে। তারা সকলে ডার্ক ডাইমেনশন থাকলেও এরি তাদের সবাইকে ঘিরে সময়ের বেড়াজালে আটকে নেই, যাতে করে সে সহজে তার কাজ করে চলে যেতে পারে। তারা সকলে এত বেশি শক্তিশালী নয় যে আমার সময়ের বেড়াজাল হতে মুক্ত হতে পারবে। এরি লক্ষ্য করে সেনারা আহত হয়ে পড়ে রয়েছে, কিন্তু তারা দুজন এখনো দাঁড়িয়ে রয়েছে। ভবিষ্যৎ সত্তা ফিনোমেল সোয়ার্ড স্পেল করে ভিন্ন রঙের অসংখ্য সোয়ার্ড ছুঁড়ে মারল এরির দিকে। এরি সোয়ার্ড লক্ষ্য করে বুঝতে পারছে এটা ভবিষ্যৎ হতে শিখে আসা টেকনিক। এরি তার ভবিষ্যৎ কন্ট্রোল করতে না পারলেও তা ভালো দেখতে পারে, তাই সে রেহস্বরকে আহ্বান করতেই তা হাতে চলে আসে। এরি আঘাতের দিকে ইশারা করে মাল্টিক্লোন স্লাইস স্পেল করে একটা শক্তিশালী স্লাইস দিল, আর তাতে এরির দিকে এগিয়ে আসা সকল সোয়ার্ড ধ্বংস করে অতীত ও ভবিষ্যৎ সত্তার দিকে এগিয়ে গেল। অতীত ও ভবিষ্যৎ সত্তা তাদের দিকে শক্তিশালী শর্ট স্লাইস আসতে দেখে তারা প্রোটেকশন সুপ্রিম শিল্ড স্পেল করে সামনে বেরিয়ার দিল, কিন্তু এমন শক্তিশালী শর্টের আঘাত শুধু তার সমান শক্তিশালী কোনো ব্যারিয়ার সহ্য করতে পারবে। আর তাদের ব্যারিয়ার এই শক্তিশালী স্লাইস সহ্য করতে না পেরে ব্যারিয়ার ভেঙে তাদের শরীর কয়েকটা টুকরে দ্বিখণ্ডিত হয়ে গেল। এরি আর তাদের দিকে না তাকিয়ে মিনারের দিকে সর্বোচ্চ গতিতে উপরে উঠে গিয়ে বইটিতে ধরতেই তার সারা শরীরে একটা ঝটকা লাগলো, তবুও সে ছাড়ল না, কারণ এই বইয়ে শয়তানের সকল শক্তি ও বিনাশ সম্পর্কে সবকিছু লেখা রয়েছে। বইটি হাতে নিয়ে চোখের পলকে টেলিপোর্ট হয়ে দ্য গ্রেট প্যারাডক্সে পৌঁছে গেল। সে সিংহাসনে বসে প্রথমে বইটি অদৃশ্য করে সকল প্যারাডক্স টাইমারতে আদেশ দিল সৃষ্টির প্রত্যেক ওয়ার্ল্ড ও ইউনিভার্সের লিডারকে কে জানায় যুদ্ধের জন্য তৈরি হয়ে নিতে। যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। অন্যদিকে রিচুয়ালে গার্ড দেওয়া সকল গেট কিপার লক্ষ্য করল রেড ব্যারিয়ার মুছে যাচ্ছে, আর ধীরে ধীরে রেড প্যান্টাগ্রাম মুছে গেল। সকল গেট কিপার দেখতে পেল সেখানে এরি নেই। তারা সকলে চিন্তাগ্রস্ত হয়ে গেল যে এরি কোথায় চলে। তখনই একটি আওয়াজ তারা শুনতে পেল যা এরি ছিল। এরি বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার রিচুয়াল পূর্ণ হয়ে গেছে। তোমরা সবাই নিজ নিজ রাজ্য পৌঁছে যাও এবং সকল সেনা প্রস্তুত করো যুদ্ধের জন্য।
কাল মহাযুদ্ধ সংঘটিত হতে চলেছে, যার জন্য আমার সেনার প্রয়োজন। তোমরা আমার গেট কিপার, তাই এই যুদ্ধে তোমাদের অবদান আমি বেশি দেখতে চাই। এখন তোমাদের কিছু বলতে পারবো না কি হয়েছে। তোমরা কাল সেনা নিয়ে প্রস্তুত থাকবে। আমি যথাসময়ে তোমাদের ও তোমাদের সেনাদের যুদ্ধের ময়দানে উপস্থিত হব। ডেভিল কিংডম, যারা আগামীকাল মহাযুদ্ধ সংঘটিত হতে চলেছে তা প্যারাডক্স টাইমার হতে পেরেছে, যা মাস্টার এরি সংবাদ পাঠিয়েছে। যারা দ্রুত সেনা প্রস্তুত করতে বলল সেনা প্রধানকে। উজির বলল, মাই কুইন, আপনি কি করে জানলেন কাল মহাযুদ্ধ হবে? আর আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছি? এই মহাযুদ্ধকে নেতৃত্ব দিবে? যারা বলল, মাস্টার এরি সংবাদ পাঠিয়েছে মহাযুদ্ধে। আর মহাযুদ্ধের নায়ক আমার মাস্টার এরি, যে অন্ধকারের কিংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজে নেতৃত্ব দিবে। উজির বলল, কিন্তু কুইন, তিনি কি ওই অন্ধকার কিংকে হারাতে যথেষ্ট শক্তিশালী বলে মনে হয় আপনার? যারা উজিরের মুখে তার মাস্টার এরির শক্তির সম্পর্কে সন্দেহমূলক প্রশ্ন শুনে রেগে গেল আর বলল, যারা বলল, উজির, তোমার ধারণা নেই তুমি কার সম্পর্কে কি বলছো? তুমি জানো মাস্টার এরিকে? তার শক্তির সামনে আমার মতো হাজার হাজার যদি উপস্থিত হয়, তবুও মাস্টারকে কেউ হারাতে পারবে না। ক্লারা বলল, কি বলছেন কুইন? মাস্টার এরি যদি এত শক্তিশালী হয়, তাহলে তার রাজ্য নেই কেন? তার কোনো সেনা নেই কেন? আর সে কেন আমাদের মিস্ট্রি ওয়ার্ল্ডকে শয়তানের কালো ধোঁয়ার সেনা হতে রক্ষা করতে আসল না? যারা মুচকি হেসে বলে, তুমি জানো মাস্টার এরির রাজ্যের নাম কি? তার রাজ্য সর্বশক্তিশালী সুপ্রিম কোর রাজ্যের কিং, যে রাজ্যের সাধারণ সেনার সামনে তুমি কখনো এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে না। আর সে কেন সাধারণ শয়তানের সেনাদের মারবে? আমিও তার সেনার একজন বিশেষ সেনাপতি। আমি অনেক যুদ্ধ তার সাথে করেছি। আমি যদি নিজের শক্তি দেখায়, তাহলে এই ওয়ার্ল্ডের সব ডিমন কিং মিলেও আমাকে কিছু করতে পারবে না। এখন এসব কথা বাদ দিয়ে সেনা প্রস্তুত করো। কালই মহাযুদ্ধ ঘটতে চলেছে, আর আমি আজ পর্যন্ত যত ট্রেনিং করিয়েছি, সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তানের সেনাদের নাম সৃষ্টি হতে মুছে দিবে। সবার মধ্যে সবাই হাসিমুখে কুইনের কথায় সম্মতি জানালো। তারা সবাই জানে কুইন কত শক্তিশালী। তাদের গোত্রের যত ডেভিল কিং এসেছে, তারা সবাই যদি একত্রের চেষ্টা করে, তাহলেও তাদের কুইনকে হারাতে পারবে না। আর তাদের কুইন সবসময় তাদেরকে নিয়ে চিন্তা করে, তাই তারা কুইনের কথা নির্দ্বিধায় মেনে চলে। তারা চিহ্ন এজোরগার কিংডম, তারা চিহ্ন। থর তার সবাই ফেয়ার গডকে থামানোর উপায় খুঁজে পেয়েছে, তাই সবাই কিছুটা খুশিতে ভোজন রসিক হয়ে উঠেছে। তখনই তাদের ভোজন কার্যের মাঝে ব্যাঘাত ঘটালো প্যারাডক্স টাইমার ইনস্ট্রাক্টর আমার বলল, আপনাকে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে মাস্টার, আর সাথে আপনার সেনাদের। আপনাকে বিশেষ করে ফেয়ার গডকে শেষ করার অস্ত্র রেডি রাখার আদেশ দিয়েছে। কালই মহাযুদ্ধ সংঘটিত হবে বলে মাস্টার জানিয়েছেন। এই অল্প সময়ের মধ্যে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। সৃষ্টির ক্লোধ ছায়া মুছে ফেলার একটি সুযোগ সকলের হাতে এসেছে, যা কালই ঘটতে চলেছে। থর বলল, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কোথায় যুদ্ধ হবে তা কি মাস্টার বলেছে? আমান বলল, সেটা বলেনি, তবে আমরা প্রস্তুত থাকতে বলেছেন। সঠিক সময়ে যুদ্ধের ময়দানে পৌঁছার রাস্তা তৈরি হয়ে যাবে। আমান তার কথা বলে চলে গেল। আর থর সহ বাকিরা ভাবছে মাস্টারের দেওয়া সংবাদ নিয়ে। তবে থর ভাবছে, মাস্টার কি করে জানলো ফ্রয়ার গডকে শেষ করতে বিশেষ অস্ত্র প্রয়োজন আছে? অন্যদিকে থরের দিকে চেয়ে রয়েছে তার সবার বিশেষ ব্যক্তিবর্গরা, যাদের মধ্যে থরের মাস্টারকে নিয়ে প্রশ্ন উঠেছে। যার আদেশে এত শক্তিশালী থান্ডার গড পালন করছে অনায়াসে। উজির বলল, মাইকিং, এই মাস্টারকে, যে আপনাকে আদেশ করেছে কাল যুদ্ধে অংশ নেওয়ার জন্য। থর বলল, আমার শক্তি যার থেকে সম্পূর্ণ করে এনেছি। এমনকি তোমরা যাকে এই সৃষ্টির শক্তিশালী গার্ডিয়ান হিসেবে মানো, লর্ড এলিমেন্ট তার মাস্টার, আর আমার মাস্টার একই। এই সৃষ্টির মধ্যে তার মতো শক্তিশালী আর দয়ালু কেউ নেই। তিনি অন্ধকার শক্তিকে শেষ করতে কালকে মহাযুদ্ধ আমাদের অংশগ্রহণ করতে আদেশ করেছেন। শেষাপতি বলল, তাহলে তো এটা আমাদের সৌভাগ্য। সৃষ্টির মধ্যে প্রথম এমন মহাযুদ্ধ সংঘটিত হতে চলেছে, আর যার অংশ আমরা হতে চলেছি। অন্ধকারকে ধ্বংস করে দিলে অনেক খারাপ ও দুষ্ট শক্তি এমনিতেই শেষ হয়ে যাবে। উজির বলল, কিন্তু আমি বুঝতে পারছি না তিনি কি করে ফেয়ার গড ও তার মারো অস্ত্র সম্পর্কে জানেন। ধরলাম ফেয়ার গডের সম্পর্কে জানা সহজ, তবে তাকে মারার অস্ত্র শুধু এজোরগাডের কাছে থাকে, যার তথ্য আর কেউ জানে না। থর বলল, তুমি হয়তো জানো না, মাস্টারকে দ্য ফিউচার অব সুপ্রিম আল্টিমেট মাস্টার বলা হয়। তার কাছে অতীত ও ভবিষ্যৎ কন্ট্রোল করার শক্তি রয়েছে। কিছুক্ষণ আগে যে এসেছে সে একজন প্যারাডক্স টাইমার। সে মাস্টারের একজন বিশেষ প্যারাডক্স টাইমার। তার শক্তির সামনে তোমরা কিছুতেই টিকতে পারবে না। মাস্টারের কাছে সময়কে নিজের মতো পরিচালনা করার শক্তি রয়েছে। সবাই মাস্টারের সম্পর্কে এমন সব তথ্য পাচ্ছে যা তারা অতীতে কোনো যোদ্ধার মধ্যে পায়নি। এমনকি তারা ওডিনকে সবচেয়ে শক্তিশালী মনে করত, কিন্তু বর্তমানে থর তার পিতা ওডিনের চেয়েও শক্তিশালী। আর সব থেকে শক্তিশালী যোদ্ধা মাস্টার এরির কিছু গল্প থরের কাছ থেকে শুনতে পেল।
অন্যদিকে সকল গেট কিপার তার রাজ্যে পৌঁছে সব সেনা প্রস্তুত করে নিয়েছে। অ্যাথেন্স নগরে এথিনা ও আফ্রোদিতি নেতৃত্বে সকল অলিম্পাস গডেরা কালকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিয়েছে। আবির তার সকল ড্রাগন ওয়ারিয়র রাজ্যের সেনাদের প্রস্তুত করে নিল। এনা তার টেলসমাতি গার্ডিয়ান রাজ্যে পৌঁছে তার মার সাথে সব আলোচনা করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল। একইভাবে সামিরা স্কাই রাজ্যে পৌঁছে তার বাবার সাথে বুঝে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল। শুধু আরোহী ও আরশি টাইমলাইন হতে আসা দৈব শক্তির যোদ্ধাদের নিয়ে তৈরি করল এক বিশাল সেনা, যারা যুদ্ধ করবে দৈব শক্তি কালো শক্তির বিরুদ্ধে, আর তাদের নেতৃত্ব দিবে আরোহী ও আরশি। অন্যদিকে প্যারাডক্স সিংহাসনে বসে সকল প্যারাডক্স টাইমারকে তাদের কাজ বুঝিয়ে দিল। যুদ্ধের তাদের অবস্থান কি হবে, কিভাবে তারা টাইমলাইন ব্যবহার সেনাদের সাহায্য করবে, সবাই তাদের কাজকে সঠিকভাবে পালন করতে ছক তৈরি করতে চলে গেল নিজ নিজ আসনে। এইদিকে এরিক ভাবছে, আমি অতীত ও ভবিষ্যৎ দেখতে পারলেও তা কন্ট্রোল করতে পারি না, আর এসবকে যদি মহাযুদ্ধের আগে কন্ট্রোল করতে না পারি তাহলে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর এই সমস্যার সমাধান একমাত্র ফিউচার বুক আমার কাছে থাকলে শেষ হয়ে যাবে। তাই এরই চোখবন্ধ করে ফিউচার বুক যেখানে রাখা হয়েছে সেখানে পৌঁছে গেল। এরই সময়কে নিয়ন্ত্রণ করতে দ্বিধায় সবকিছু থমকে দাঁড়িয়ে রয়েছে। কোনো গার্ডিয়ান তাকে দেখার শক্তি নেই। সে ফিউচার বুক এর কাছে পৌঁছে গেল এবং সরাসরি বইটিকে স্পর্শ করল। খুব দ্রুত সম্পূর্ণ ফিউচার বুক এরির বক্ষে প্রবেশ করে গেল। এরি ফিউচার বুক নিয়ে যাবার আগে তার অনুরূপ এমন একটি ফিউচার বুক তৈরি করলো যা দ্বারা গার্ডিয়ান তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। এতে তারা সন্দেহ করতে পারবে না আসল ফিউচার বুক তার মালিকের কাছে পৌঁছে গেছে। এরি প্যারাডক্স সিংহাসনে বসে ধ্যানমগ্ন হয়ে গেল। সে সম্পূর্ণ ফিউচার বুক রিড করতে লাগলো, আর সে দেখতে লাগলো এই মহাযুদ্ধের ফলে সৃষ্টির মধ্যে কি ঘটতে চলেছে, আর তারা সবাই অন্ধকার শক্তিকে হারাতে পারবে কিনা, এসব নানান তথ্য সে দেখতে লাগলো। এরিক দেখলো ফেয়ার গডের সাথে তার যুদ্ধে নিজের মৃত্যু হবে এবং সম্পূর্ণ সৃষ্টিকে ফেয়ার গড নিজের করে নিবে। পরে হিরো রোলার গড ও লর্ড মারা যাবে, খারাপের পরিণাম বেড়ে যাবে, এমন সব তথ্য সব দেখে এরি কি করবে বুঝতে পারছে না। যদি ফিউচার এমন ঘটে তাহলে এই যুদ্ধ এর শেষ যুদ্ধ, আর আজই এই যুদ্ধের বিজয় কি করে ঘটাতে হবে তার নব সম্ভাব্য কারণ দেখতে হবে। এরি আবার চোখবন্ধ করে অসংখ্যবার যুদ্ধের ফল দেখতে লাগলো, আর তার শেষ পরিণতি শুধু নিজের হার ছাড়া কিছু দেখতে পেল না। যতই সে ফেয়ার গডকে শেষ করছে না কেন, অন্ধকার তার ভিতর থেকে বের হয়ে নতুন আকার ধারণ করে এবং সবাইকে অন্ধকারের বন্দী করে এরিকে শেষ করে দিচ্ছে। এরি শেষ পর্যন্ত একটি আশার আলো দেখতে পেল, আর যা দেখে তার মুখে হাসি এসে গেল। এরি চোখ খুলে নিজের পরিকল্পনাকে সেভাবে সাজিয়ে ভোরের আলোর অপেক্ষা করছে, যে আলোর মাঝে লিখে রাখা হয়েছে এই সৃষ্টির টিকে থাকার নতুন ভবিষ্যৎ। এই গল্পটি শেষের দিকে চলে এসেছে। যারা এই গল্পের আরেকটা সিজন চান তাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের উপরে নির্ভর করে শেষ পর্ব সমাপ্ত করব। আর আজকের পর্বটি কেমন হয়েছে অবশ্যই গঠনমূলক মন্তব্য করে জানাবেন।